কিন্তু এটা এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার না। চ্যাপ্টার 4 বলেছেন একজন, এটাও এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার না। আপনার বেসিক্যালি সবসময় হলো 2, 9, 10, 5, 6, 7, 8। ঠিক আছে, এই চ্যাপ্টার গুলি সবসময় বেশি পড়বেন। এগুলি তো সবই পড়া হয়েছে আমি যতটুকু জানি। রিস্ক এন্ড রিটার্ন। দেখেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনসার্টেনিটি অ্যান্ড রিস্ক? আনসার্টেনিটি এবং রিস্ক এই দুইটার মধ্যে পার্থক্যটা কি বলেন? আনসার্টেনিটি হচ্ছে যখন প্রেডিক্টেবল না, এটা হলো আনসার্টেনিটি। আর যখন প্রেডিক্টেবল, তখন আমরা বলি এটা রিস্ক। রিস্ক ইনভেস্টমেন্ট, এখান থেকে কিছু টাকা আসবে, বাট কি রিস্ক ইনভেস্টমেন্ট, এরকম ভাবে আমরা কিন্তু বলে থাকি। ঠিক আছে। সো যেটা প্রেডিক্টেবল সেটা হচ্ছে রিস্ক, আর যেটা হলো নট প্রেডিক্টেবল সেটা হচ্ছে আনসার্টেনিটি। Risks can be quantified and built into NPV using the following techniques. রিস্কটাকে আমরা প্রবাবিলিটি ম্যাট্রিক্স দিয়ে এটাকে আমরা কি রিটার্নে কনভার্ট করতে পারি। ঠিক আছে। কিন্তু আনসার্টেনিটি কি? হ্যাঁ, আমরা করতে পারি, কিন্তু এটা অন্যভাবে। দেখো, রিস্ক হলো টেকনিক্যাল এক্সপেক্টেড ভ্যালুস using the probability create an assessment of the average expected NPV from an investment। তার মানে কি, প্রবাবিলিটি ম্যাট্রিক্স দিয়ে আমরা কোন একটা ইনভেস্টমেন্ট থেকে কত টাকা এনপিভি আসতে পারে সেটা কিন্তু আমরা এক্সপেক্টেড এর ভ্যালু কিন্তু ক্যালকুলেশন করতে পারি। আর রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং ফ্যাক্টর ইউজিং এ হায়ার কস্ট অফ ক্যাপিটাল ইফ দ্য প্রজেক্ট ইজ হাই রিস্ক। মানে আমরা কি করি, রিস্ক এন্ড রিটার্ন, রিস্ক এর সাথে রিটার্নের একটা রিলেশন আছে। যখনই আমরা রিস্ক চিন্তা করি, সাথে সাথে কি আমরা রিটার্নটিকেও কি একটু বাড়িয়ে দিয়ে থাকি। সো এটাই বলছে, অনেক সময় রিস্কই কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলে আমরা এটাকে রিটার্নের পরিমাণটা বাড়িয়ে দিয়ে ওই রিস্কটাকে অ্যাডজাস্ট করা হয়, যেটাকে বলছি আমরা রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং ফ্যাক্টর। এখন আসেন আনসার্টেনিটি। আনসার্টেনিটি জিনিসটা কি? আনসার্টেনিটি ক্যান নট বি কোয়ান্টিফাইড বাট ক্যান বি ডিসক্রাইব ইউজিং দ্য ফলোইং টেকনিক্স। মানে এটাকে কখনো কি আপনি কোয়ান্টিফাই করতে পারবেন না, কিন্তু কি আপনি ফলোইং টেকনিক্স এর মাধ্যমে কি এটাকে আপনি ডেসক্রাইব করতে পারেন। ওয়ান, পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড কি? পেব্যাক পিরিয়ড কি? পেব্যাক পিরিয়ড পেব্যাক পিরিয়ড মানে কত দিনের মধ্যে আমাদের ইনভেস্টমেন্টটা রিকভারি হবে সেটাই বলা হচ্ছে কি পেব্যাক পিরিয়ড। কাভার্ড মানে পিরিয়ড অফ covered earlier. The quicker of the payback is less reliant on project in or later. Moon the uncertain cash flows. মানে পেব্যাক পিরিয়ডটা হচ্ছে কাভার্ড আর্লিয়ার, মানে বলা হয়েছে কি গত গত চ্যাপ্টার 2 তে এটাকে কভার করা হয়েছে। The quicker the payback, the less the reliant a project on the later. More uncertain cash flows. হ্যাঁ, মানে এখানে আমরা বলি কি, যে এটা যত আর্লিয়ার হবে পেব্যাক পিরিয়ডটা তত ভালো। অ্যাডজাস্টেড পেব্যাক পিরিয়ড, এটা হলো ডিসকাউন্টেড ক্যাশ পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা হচ্ছে, ধরেন আমরা আজকে একটা টাকা পেলাম, 1 বছর পরে আরেকটা টাকা পাবো, 2 বছর পরে আরেকটা টাকা পাবো। তো ডিসকাউন্টেড পেব্যাক হচ্ছে আমরা এটাকে প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে ডিসকাউন্টিং করে আজকের ভ্যালুতে নিয়ে আসবো। আজকের ভ্যালুতে নিয়ে এসে এটা আমরা ক্যালকুলেশন করব যে আমাদের যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল সেটা কত দিনের মধ্যে আমরা রিকভার করতে পারতেছি। সেটাকে বলা হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। সেন্সিটিভিটি অ্যানালাইসিস। সেন্সিটিভিটি অ্যানালাইসিস হচ্ছে an analysis what is the percent of change in one variable, example sales,
what would be needed for the NPV of a project to fall to zero? Calculated an NPV of a project, PV of the sales for example. মানে কি এখানে বলতেছে হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস হচ্ছে যদি আমাদের সেলস 10% চেঞ্জ হয়ে যায়, কমতেও পারে বাড়তে পারে, তাহলে আমাদের এনপিভি মানে পজিটিভ এনপিভি আসার জন্য আমাদের কি কি খরচ অথবা অন্য অন্য প্যারামিটার আমাদের চেঞ্জ করতে হবে, সেটা কি সেন্সিটিভিটি অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা পেয়ে থাকি। ঠিক আছে। আর সিমুলেশনটা কি? সিমুলেশন হচ্ছে an analysis of how changes in more than one variable, example market share and sales price, may affect the NPV of a project। মানে মোর দেন ওয়ান ভেরিয়েবল কিভাবে আমাদের এনপিভি কে ইফেক্ট করতে পারে, হ্যাঁ, একটা প্রজেক্টের, সেটার যে ক্যালকুলেশনটা অ্যানালাইসিসটা সেটাকে বলা হচ্ছে কি আপনার সিমুলেশন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। ফার্ম স্পেসিফিক রিস্ক, এখন আসেন ফার্ম স্পেসিফিক রিস্ক। ফার্ম স্পেসিফিক রিস্ক গুলি কি কি? বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক। বিজনেস রিস্ক আর ফাইন্যান্সিয়াল রিস্ক, এগুলো তো আমি অনেক ডিসকাস করেছি। এই দুইগুলো ফার্ম স্পেসিফিক রিস্ক। শেয়ার হোল্ডার স্পেসিফিক রিস্ক, দেখেন এগুলি কোনোটাই না বোঝার কোনো কারণ নাই। ইন্টারেস্ট রেট রিস্ক, লিকুইডিটি রিস্ক, আর একটা হচ্ছে মার্কেট রিস্ক। ইন্টারেস্ট রেট রিস্ক আমরা জানি, তারপরে হচ্ছে আপনার মার্কেট লিকুইডিটি রিস্ক কি সেটাও আমরা জানি, আর এরপরে হলো আপনার মার্কেট রিস্ক। মার্কেট রিস্ক কি আমরা জানি? আর এটা কি স্যার মার্কেটের কারেন্ট কন্ডিশন কেমন আছে? হুম হুম। মার্কেটে স্যার এখন স্যার কি পরিস্থিতি চলতেছে, বা রাজনৈতিক? মার্কেটের পরিস্থিতি না, এটা বেসিক্যালি কি, ধরেন আমরা কি মার্কেটে ইনভেস্টমেন্ট করি না, বিভিন্ন ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। এখন আমাদের যে ইনভেস্টমেন্টটা, সেটা পলিটিক্যাল, ইকোনমিক এবং সোশ্যাল ইভেন্ট, এটার কারণে কিভাবে ইম্প্যাক্ট হতে পারে, এই যে রিস্কটা, সেটাকে বলা হচ্ছে কি মার্কেট রিস্ক। মানে আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করে আমি 100 টাকা রিটার্ন পাওয়ার চান্স আছে, নাকি আমার 100 টাকা থেকে আর কম পাওয়ার চান্স আছে, এই যে রিস্কটা ডিটারমাইন করবে সেটাই হচ্ছে কি আপনার মার্কেট রিস্ক। ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার।
ফার্ম অ্যান্ড শেয়ার হোল্ডার রিস্ক, ইভেন্ট রিস্ক। ইভেন্ট হচ্ছে কোন একটা, যে কোনো আনএক্সপেক্টেড কোন একটা ইভেন্ট, ঠিক আছে, যেটা কি কোন একটা ফার্মের স্পেসিফিক ইনভেস্টমেন্টকে আপনার কি ইম্প্যাক্ট করতে পারে, কোন একটা স্পেসিফিক ইভেন্ট, এটা হচ্ছে কি আপনার ইভেন্ট রিস্ক। এটা আসলে টোটালি আনএক্সপেক্টেড, এটা কখনো কি আপনার এজ ইউজুয়াল রিস্ক না, এটা কোন একটা দুর্ঘটনা বলা যেতে পারে। এক্সচেঞ্জ রেট রিস্ক, এটা তো আমরা জানি এক্সচেঞ্জ রেট রিস্ক কি। পার্চেসিং পাওয়ার রিস্ক, পার্চেসিং পাওয়ার রিস্ক যেমন অনেকে বলে এখন মানুষের পার্চেসিং পাওয়ার কমে গেছে, এবারে কুরবানির ঈদেই আমরা যেটা দেখলাম, অনেকে বলতেছিল এবার কি পার্চেসিং পাওয়ার মানুষের কমে যাবে, কারণ মানুষের হাতে এখন টাকা নাই, এরকম কথা বলে। আবার সামনে ধরেন এখন মানুষের হাতে প্রচুর টাকা আছে, মানে এই যে পার্চেসিং পাওয়ার কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট ও সার্ভিস আমরা কিনতে পারতেছি কিনা, এটা যে রিস্কটা, সেটা হচ্ছে বলা হচ্ছে পার্চেসিং পাওয়ার রিস্ক। ট্যাক্স রিস্ক, ট্যাক্স রিস্কটা হচ্ছে যেটা হচ্ছে ট্যাক্স লর মাধ্যমে কি যে রেটটা আমরা ডিটারমাইন করি। এখন ধরেন এই বছরে আপনি একটা দেখলেন কি, যদি নিউ কোনো ভেঞ্চার হয় তার জন্য হলেও 10% ট্যাক্স দিতে হবে। এখন আপনি যখনই এই বছরে একটা কোম্পানি ফর্ম করেছেন এবং আপনি অপারেশন স্টার্ট করেছেন, এখন এই বছরে আপনি 10% ট্যাক্স দিয়ে আপনি কোম্পানি সবকিছু রিটার্ন সাবমিট করলেন। এখন নেক্সট ইয়ারে গিয়ে দেখা গেল কি ওই 10% এখন হয়ে গেছে আপনার 20%। তাহলে দেখেন আপনার কোম্পানি কিন্তু অনেক স্ট্রাগল করবে। সো এরকম ইন্টারেস্ট রিস্ক, ট্যাক্স রিস্কটা আপনার কোম্পানিকে সিগনিফিকেন্টলি কিন্তু ইম্প্যাক্ট করতে পারে, বেসিক্যালি স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে। অ্যাডজাস্টিং ফর রিস্ক এন্ড আনসার্টেনিটিস, এখন এই যে রিস্ক গুলি যে আমরা দেখলাম, এই রিস্ক গুলিকে আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব। এখন লং টার্ম প্রজেক্টের ক্ষেত্রে আসলে আমরা পড়েছিলাম কি রিস্কের সাথে রিটার্নের একটা সম্পর্ক আছে। সো রিটার্নটা আমরা যে বেসিসে ক্যালকুলেশন করি সেই বেসিসে কি আমরা আনসার্টেনিটি এবং রিস্ক গুলিকে অ্যাডজাস্ট করতে পারবো। এখন দেখেন তাহলে আমরা কিভাবে এই রিস্ক গুলিকে অ্যাডজাস্ট করতে পারবো। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অ্যাডজাস্টমেন্ট মেথড। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের ফর্মুলা কি? অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, বলেন। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, উপরে হচ্ছে আর্নিংস ডিভাইডেড বাই কি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। উপরে হচ্ছে আর্নিংস, নিচে হচ্ছে কি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এটার মাধ্যমে কি আমরা রিস্কটাকে কি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। Payback adjustment method, risk premium or risk adjusted discounted rate method, expected value approach or probability theory, risk analysis, standard deviation and coefficient of variation, sensitivity analysis, simulation analysis, payoff metric, decision tree, portfolio theory, etc. ঠিক আছে। এখন এখানে তো অনেকগুলোই আমরা জানি। এখন এক্সপেক্টেড ভ্যালু অ্যাপ্রোচ অর প্রবাবিলিটি থিওরি মেথডটা কি? একটা হচ্ছে অবজেক্টিভ প্রবাবিলিটি আর একটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রবাবিলিটি। অবজেক্টিভ প্রবাবিলিটিটা কি? Objective probability হচ্ছে by this mean the frequency of the occurrence of any event if repeated several times over, for example the probability of having a 3 when a fair die is cast is 1/6, মানে একটা ডাইসের 3 আসার চান্স কতটুকু 1/6, কারণ 3 একবারই আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। সো 1/6 কিন্তু কিন্তু আপনার আসবেই। এখন এই যে এই 6/3টা আপনাকে ডায়ের মধ্যে কয়বার আসবে, এটার যে প্রবাবিলিটিটা, এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে কি আপনার অবজেক্টিভ প্রবাবিলিটি। আর সাবজেক্টিভ প্রবাবিলিটি কি? এটা আসলে কি জাজমেন্টাল, এখানে কোনো চান্স নাই। ধরেন কি 6 যে আসবে, একটা না একটা সংখ্যা যে আসবে, এটা সার্টেনিটি কিন্তু আছে। ধরেন আপনি একটা ছক্কা অথবা একটা ডাই আপনি কি করলেন, হ্যাঁ একটা থ্রো করলেন, আপনার এখানে কি একটা না একটা আসবে, এটা কিন্তু প্রবাবিলিটি আছে। তার মানে দেখেন আপনি যদি কোনো একটা টস কয়েন করেন, টস টস করলাম, টস করলে কিন্তু 50-50 চান্স
যে আমার 50% হেড আসবে অথবা 50% টেল আসবে। এটাই হচ্ছে অবজেক্টিভ প্রবাবিলিটি। কিন্তু কিন্তু এই প্রজেক্ট থেকে আমার রিটার্ন কতটুকু আসতে পারে, কত টাকা আসতে পারে, একটা রিটার্ন আসবে আমরা জানি, কিন্তু কত টাকা আসবে এটা কিন্তু আমরা কিন্তু জানি না। তখনই একটা একটা সাবজেক্টিভ জাজমেন্ট হচ্ছে এখান থেকে 30% রিটার্ন আসতে পারে। এটাকে বলা হচ্ছে কি সাবজেক্টিভ প্রবাবিলিটি। যেখানে অ্যাকচুয়ালি কি একদম আসবেই এরকম কোনো কথা নাই, বাট একটা জাজমেন্টাল একটা ইস্যু এখানে আছে। ঠিক আছে, অবজেক্টিভ প্রবাবিলিটিটা একদম সংখ্যাত্মক প্রকাশ করা যায়, বাট সাবজেক্টিভ প্রবাবিলিটি এটা সংখ্যাত্মক নাও হইতে পারে। এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন তো আমরা জানি এভারেজ রিটার্ন, মানে এখানে প্রবাবিলিটি ইনটু রিটার্ন, এটাকে যদি আমরা, হ্যাঁ, নাম্বার অফ এন, এন পিরিয়ড দিয়ে এটাকে এভারেজ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি গড় রিটার্ন, যেটাকে আমরা এক্সপেক্টেড রিটার্ন বলি হয়ে থাকি, ই আর। ঠিক আছে। মেজার অফ রিস্ক ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্স, ভেরিয়েন্স স্কয়ার, হ্যাঁ ভেরিয়েন্স, ভেরিয়েন্স হচ্ছে কি আপনার এক্সপেক্টেড রিটার্ন এবং এক্সপেক্টেড রিটার্ন এবং ইন্ডিভিজুয়াল রিটার্ন, এই দুইটার যে বিয়োগফল, এটাকে যদি আমরা প্রবাবিলিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করে ভেরিয়েন্স করি, হ্যাঁ, মানে স্কয়ার করে থাকি, তাহলে যে মানটা আসবে সেটাকে বলা হচ্ছে কি আপনার ভেরিয়েন্স। এই ভেরিয়েন্স কে যদি আমি রুট ওভার করি তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা কি মেজারমেন্ট করি, ওই পার্টিকুলার প্রজেক্ট ও সার্ভিসের আপনার ইন্ডিভিজুয়াল রিস্ক কত, সেটা হচ্ছে কি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে মেজারমেন্ট করে থাকি। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান যত ছোট আসবে তত ভালো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান যত বড় আসবে তত খারাপ। কারণ কি, রিস্ক যত কমবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মেজারমেন্ট অফ রিস্ক, মেজারমেন্ট অফ সিস্টেমেটিক রিস্ক অথবা মেজারমেন্ট অফ রিস্ক, আমরা যাই বলি না কেন সেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন এখানে যদি ভ্যালুটা যদি বেশি থাকে রিস্ক বেশি, আর ভ্যালুটা যদি কম থাকে তাহলে কি রিস্ক কম। পোর্টফোলিও থিওরি, এতক্ষণ আমরা যা কিছু ডিসকাস করলাম সবই হচ্ছে কি একটা, হ্যাঁ, একটা ভেরিয়েবলের ক্ষেত্রে। আর পোর্টফোলিও থিওরি হচ্ছে কি মাল্টিপল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সো হোয়াট ইজ পোর্টফোলিও থিওরি, এখানে দেখেন একটা ডেফিনেশন দেওয়া আছে, আপনারা একবার পড়েন, এতটুকু পড়েন তারপর আমি বলছি। পড়েছি, দেখেছি। জি স্যার ওকে, দেখেছি। কোনো প্রবলেম? যদি দুইটা জি স্যার। ইনভেস্টমেন্ট করেন, ধরেন 1,000 টাকা আছে, এখন আপনি দুই জায়গায় ইনভেস্টমেন্ট করলেন, এটা হচ্ছে পোর্টফোলিও থিওরি। হ্যাঁ, পোর্টফোলিও রিটার্ন করেন। So portfolio return, the return from a portfolio are the weighted average of all return from the security that make up the portfolio. The weights to be attached will be the proportion of the total portfolio constituted by the respective securities. So expected
রিটার্ন, এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন ইকুয়াল টু ওয়েট ইনটু হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্ন ফর এ পোর্টফোলিও কনসিস্টিং অফ টু অ্যাসেট। এখানে দুইটা অ্যাসেট থাকতে পারে। দ্য অ্যাবাভ ইকুয়েশন ক্যান বি এক্সপ্রেস এজ, যখন দুইটা অ্যাসেট থাকবে তখন এটা আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারবো, ওয়েট অফ ওয়ান আর একটা ওয়েট অফ টু। এই দুইটাকে আমরা কি করব, এক্সপেক্টেড রিটার্ন ওয়ান, এক্সপেক্টেড রিটার্ন টু, এই দুইটাকে মাল্টিপ্লাই করে যেটা অ্যাভারেজ আসবে সেটাই হচ্ছে কি আপনার এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন, এ পোর্টফোলিও কম্প্রাইজিং অফ টু সিকিউরিটিজ এক্স এন্ড ওয়াই উইথ এক্সপেক্টেড রিটার্ন অফ 1,50,000 হলো এক্স থেকে আসবে, আর 1,00,000 টাকা আসবে ওয়াই থেকে। ইফ দ্য সিকিউরিটিজ এক্স constitutes 65% of the portfolio and security Y constitutes the remainder, that is 35%, required calculate the returns from the portfolio। পোর্টফোলিও রিটার্ন কত সেটা ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আমাদের ফর্মুলা ছিল, যেটা একটা সিকিউরিটিজ থেকে আসবে 1,50,000, তার হলো 65%। সো 65% অফ 1,50,000 প্লাস 35% ইন্টু 1,00,000, তার মানে 35,000। সো একটা থেকে আসবে আমাদের 97,500, আর একটা থেকে 35,000। সো আমাদের পোর্টফোলিও রিটার্ন ইজ 1,32,500। এটাই হলো আনসার। ঠিক আছে। পোর্টফোলিও ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়েন। পোর্টফোলিও ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়েন, তারপর আমি বলছি। মানে আমরা দেখেন, ধরেন আমরা পোর্টফোলিও থিওরি কিন্তু আমরা পড়েছি, যে কোন একটা রিটার্ন থেকে ধরেন উপরের যে এক্সাম্পলটা ছিল, এক্স সিকিউরিটি থেকে আপনার আসবে হলো 65%, আর ওয়াই সিকিউরিটিজ থেকে আপনার আসবে হলো 35%। এখন একটা থেকে 65% আসতেছে, আরেকটা থেকে কিন্তু 35% আসতেছে। এখন এই যে দেখেন, টু সিকিউরিটিজ থেকে আমরা কিন্তু সাইমিলটেনিয়াসলি কিন্তু আমরা দুইটা ইনভেস্টমেন্ট করেছি, বাট তারা যদিও একসাথে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু তাদের রিটার্নটা কিন্তু আপনার ভ্যারি করতে পারে। এখন দুইজন একসাথে কিভাবে ভ্যারি করে, যে একই জায়গায় ইনভেস্টমেন্ট করলাম, একই ধরনের নেচার, বাট তাদের রিটার্নের উপর কিন্তু একটা ভেরি থাকতে পারে। এই ভেরিয়েন্সটা যে আসতেছে, ভেরিয়েন্স যে টুগেদার করতেছে, সেটাই আমরা হচ্ছে কি ভেরিয়েন্স এবং হচ্ছে কি কোরিলেশন অফ কোএফিসিয়েন্টের মাধ্যমে আমরা জানতে পারবো। ঠিক আছে। Then the covariance between the returns on two stock can be calculated using the following equation. Covariance of return of R1 and R2. হ্যাঁ, এখানে দেখেন R2 ইন্টু এক্সপেক্টেড রিটার্ন, আর একটা সিকিউরিটিজ দুইটা সিকিউরিটিজ, মানে একটা রিটার্ন আর এক্সপেক্টেড রিটার্ন এই দুইটার যে ডিফারেন্স সেটা, আর আরেকটা সিকিউরিটিজ এবং তার যে এক্সপেক্টেড রিটার্ন, যে দুইটার যে ডিফারেন্স, সেটা প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো কি কোভেরিয়েন্স। আর কোরিলেশন অফ কোফিশিয়েন্ট হচ্ছে যে আমার যে ইন্ডিভিজুয়াল যে স্ট্যান্ডার্ড কোভেরিয়েন্স অফ, এইখানে যে কোভেরিয়েন্সটা আসবে, সেটা আমি যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ওয়ান এন্ড টেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ টু, মানে রিস্ক দিয়ে ভাগ করি, তাহলে যেটা আসবে সেটা কি বলা হচ্ছে কি কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট। আবারও বলছি, এই কোভেরিয়েন্স যেটা আসবে, এই কোভেরিয়েন্স কে যদি আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ওয়ান এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ টু এটা দিয়ে ভাগ করি, তাহলে আমার যে রেজাল্ট আসবে সেটা কি বলা হচ্ছে কি আপনার কোরিলেশন অফ R1 and R2। ঠিক আছে, ক্লিয়ার? 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 ক্লিয়ার কিনা? ওকে। সিএপিএম মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সিএপিএম মডেল কি?
পোর্টফোলিও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কাজে লাগাই। The capital asset pricing model provides an expression which relates the expected return on an asset to its systematic risk. হ্যাঁ, মানে কোন একটা স্টক তার সিস্টেমেটিক রিস্কের মাধ্যমে কোন একটা অ্যাসেট আমার কত টাকা রিটার্ন দিতে পারে, এটা যে মেজারমেন্টটা সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। The relation is known as the security market line equation and the measure of the systematic risk, the CAPM, is called beta। এবং যেটার মাধ্যমে আমরা বেটাটাকে যে রিস্কটা আমরা যেটার মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি সেটা হচ্ছে কি বেটা। সো আমাদের যে সিকিউরিটি মার্কেট লাইন এসএমএল ইকুয়েশন ইজ এক্সপ্রেস টু কিভাবে, এখানে দেখেন যে এক্সপেক্টেড রিটার্ন মানে হতো কস্ট অফ ইকুইটি, ব্রেক ফ্রি রেট প্লাস হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ মার্কেট মাইনাস ব্রেক ফ্রি রেট ইনটু হচ্ছে বেটা। সো আমরা সিএপিএম যে মডেলের যে ফর্মুলা, এখানে সিকিউরিটি মার্কেট লাইনের কিন্তু সেম ফর্মুলা। এটার মাধ্যমে আমরা কি কস্ট অফ ইকুইটি অথবা কি ক্যাপিটাল কস্ট অফ ইকুইটি অথবা কস্ট অফ ক্যাপিটাল আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি এসএমএল বা সিএপিএম মডেল, সিকিউরিটি মার্কেট লাইন অর সিএপিএম মডেল, সিস্টেম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সেনসিটিভিটি অ্যানালাইসিস, সেনসিটিভিটি অ্যানালাইসিস তো আমরা অলরেডি তো কিন্তু বলেছি তাই না। Sensitivity analysis is a term used to describe any technique whereby decision options are tested for their vulnerability to adverse change in its constituent variables such as expected sales value, sales per unit, material cost, labor cost, etc. It is the formalized approach to incorporating alternative forecasts in project evaluation. This technique consider each uncertain forecast one by one and calculate the change necessary for the NPV to fall to zero. Also called break-even analysis in NPV terms. মানে এখানে বলতেছে কোন একটা প্যারামিটার লাইক সেলস ভলিউম, সেলস প্রাইস পার ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, এটা যদি আপনার চেঞ্জ হয়, চেঞ্জ হলে আমাদের এনপিভি বা ব্রেক ইভেন অ্যানালাইসিস এর জন্য, হ্যাঁ, এনপিভি আপনার জিরো আসার জন্য আপনার অন্যান্য প্যারামিটার আপনার কতটুকু চেঞ্জ হবে, এই যে চেঞ্জটা যে মেজারমেন্ট করা সেটাই হচ্ছে কি আপনার সেনসিটিভিটি অ্যানালাইসিস। ঠিক আছে, technique that used to determine how different values of an independent variable will impact a particular dependent variable under a given set of assumptions. Technique that used to determine how different values of an independent variable will impact a particular dependent variable under a given set of assumptions. মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর একটা অ্যাজাম্পশনের উপর বেসিস করে কিভাবে ইম্প্যাক্ট করতে পারে, সেটা হলো কি আমরা সেন্সিটিভিটির মাধ্যমে জানতে পারি। এখন স্ট্রেংথ এন্ড উইকনেস অফ সেন্সিটিভিটি অ্যানালাইসিস, সেন্সিটিভিটি অ্যানালাইসিসের স্ট্রেংথটা কি এবং উইকনেস গুলি কি কি। এগুলি কি আপনাদের কাজে লাগতেছে পড়াগুলি? জি স্যার। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, আমাদের কাজে লাগবে আশা করি। স্ট্রেংথ এন্ড উইকনেস আপনারা দেখেন, আমি এত ডিটেল পড়তেছি না, আপনারা খালি দেখে নেন। যেহেতু অঙ্ক আছে, অঙ্ক কিছু করাই দিব, সময় তো কম, আমার তো 1 ঘন্টার ক্লাস। দেখেন, দেখে ওকে বললে আমি প্রসিড করি।
তারপরে সিমুলেশনটা দেখেন, সিমুলেশন অ্যানালাইসিস, তাড়াতাড়ি দেখেন। ক্লিয়ার? অ্যাডভান্টেজ অফ সিমুলেশন টেকনিক, ডিসঅ্যাডভান্টেজটা দেখেন। তো আশা করি দেখেছেন আপনারা। এক্সাম্পলে আসেন। Mohammed Omar Limited has two security portfolio, namely Security N and Security B, with is having the following returns and probability. Probability এত 0.10, 0.8, 0.10, আর সিকিউরিটি এ থেকে রিটার্ন আসবে 15%, 25%, 35%। আর সিকিউরিটি বি থেকে আপনার রিটার্ন আসবে 10, 40 এবং 50। Required determine the expected return from each security। তার মানে কি, সিকিউরিটি এ 15% into 0.10 plus 25% into 8.8 plus 35% into 10, এই তিনটার যোগফল যেটা আসবে সেটাই হচ্ছে কি আপনার এক্সপেক্টেড রিটার্ন। ঠিক একইভাবে সিকিউরিটি বি 10% into হলো 10 প্লাস 80% into হলো 0.3 প্লাস 0.10 into হচ্ছে কি 50%। এটা করার পর যা আসবে সেটা হচ্ছে কি আপনার এক্সপেক্টেড রিটার্ন অফ সিকিউরিটি বি। এই যে দেখেন, 10 into 15%, 15, 0.8 into 25%, 20। সো আপনার এক্সপেক্টেড রিটার্ন অফ এ হলো 25%, আর এক্সপেক্টেড রিটার্ন অফ বি হচ্ছে আপনার 30%। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রিটার্ন ফ্রম ইচ সিকিউরিটি, প্রত্যেকটা সিকিউরিটি থেকে আমাদের কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার ক্যালকুলেশন করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে কি এটার ভেরিয়েন্সটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখেন আমরা ভেরিয়েন্সটা ক্যালকুলেশন করি এইভাবে, যে প্রথমে এটা হলো প্রবাবিলিটি ম্যাট্রিক্স, এটা হলো এ, আর এ মাইনাস এক্সপেক্টেড রিটার্ন। এ হলো 15 আর এক্সপেক্টেড রিটার্ন হলো 25, মানে 15 মাইনাস 25 10, আবার 15 25 মাইনাস 25 0, আবার 35 মাইনাস হচ্ছে 10 25, সো এখানে আসবে 10। আবার এটাকে যদি প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করি, মানে 10 ইনটু 10 ইনটু, সরি এটাকে যদি আমি স্কয়ার করি, তাহলে দেখেন এখানে নেগেটিভ আছে, নেগেটিভটা কি আপনার পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে 100 হবে। 100 কে আবার আমি প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 100 কে 100 ইন্টু 0.1, আসবে হলো 10। ঠিক একইভাবে আপনার জিরো, জিরোকে আমরা ইয়ে করলাম, সেটাও আসবে জিরো। আবার এখানেও আপনার 10, 10 কে আপনি পজিটিভ স্কোয়ার করলে 100, 100 কে যদি 0.1 দিয়ে মাল্টিপ্লাই করি, সো আসবে হলো 10। সো আপনার ভেরিয়েন্স আসছে 20 থেকে, একইভাবে সিকিউরিটি বি থেকে আপনার আসতেছে কত, 80। এখন দেখেন স্ট্যান্ডার্ড ডিভিশন তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে। সো এ ভেরিয়েন্স এ সিকিউরিটি এ হলো 20%, এটাকে যদি আমি রোট ওভার করি, যেটা আসবে সেটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিভিশন। আর সিকিউরিটি বি মানে হলো 80, 80 কে যদি আমি রোট ওভার করি, তাহলে আসবে হলো কি স্ট্যান্ডার্ড ডিভিশন অফ সিকিউরিটি বি। এখন দেখেন একটাতে আসলো 4.47 আর একটা আসলো 8.894, তাহলে এই দুইটার মধ্যে আপনার রিস্ক কোনটা বলেন? Which one is the more riskier?
স্যার সিকিউরিটি বি। সিকিউরিটি বি ইজ মোর রিস্কিয়ার, ঠিক আছে। সো আমরা আমরা কম রিস্কের দিকে আমরা যাব, ঠিক আছে। ওকে, তারপরে আসেন এক্সাম্পল বি। এক্সাম্পল বিটা একটু পরের। দেখেছেন? দেখেন, ইউ আর কনসিডারিং investment in one or both of the two securities X and Y. You are given the following information: security X, আপনার possible rates of return 20, 30, 25 and 20, আর probability of occurrence এটা ঘটার সম্ভাবনা কতটুকু, 30, 40, 30, Y হলো 50, 30, 10 আর 2.2, 0.6, 0.2. You are required to calculate the expected return for each of the securities separately and for a portfolio comprising of 60% আসবে X থেকে and 40% আসবে Y থেকে, assuming neutral correlation between the possible rates of return from the shares comprising of the portfolio. আর সেকেন্ড বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিস্ক অফ দ্য ইচ সিকিউরিটি সেপারেটলি। রিস্ক মানেই হলো কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেশন করতে বলছে। এন্ড দ্য পোর্টফোলিও অ্যাজ ডিফাইন অ্যাবাভ। ফর দিস পারপাস দ্য মেজার অফ রিস্ক ক্যান বি টেকেন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ প্রবাবল ভেরিয়েন্সেস ফ্রম দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। ওকে, সো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেশন করতে বলছে and outline the objectives of a portfolio diversification and explain in general terms why the risks of individual securities may differ from that of a portfolio as a whole. মানে এই ইন্ডিভিজুয়ালটা কেন পোর্টফোলিও থেকে আপনার ডিফার করতেছে সেটা আবার কি বর্ণনা করতে বলেছে। সো প্রথমে দেখেন আমাদের কি ক্যালকুলেশন করতে বলছিল, এক্সপেক্টেড রিটার্ন এন্ড পোর্টফোলিও রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন অফ ইচ সিকিউরিটিজ এন্ড পোর্টফোলিও রিটার্ন। পোর্টফোলিও রিটার্নের 60% বলছিল এক্স এন্ড 40% ওয়েট বলছিল ওয়াই। সো এখন আসেন প্রথমে আমাদের এক্সপেক্টেড রিটার্ন আমরা ক্যালকুলেশন করি অফ ইচ সিকিউরিটিজ। তো দেখেন রেট অফ রিটার্ন ইনটু প্রবাবিলিটি। সো আমাদের এক্সপেক্টেড রিটার্ন প্রথমটা থেকে আসলো 25, ঠিক আছে, আর ওয়াই থেকে আসলো 30। তো এখন আসেন পোর্টফোলিও রিটার্ন। এই 25% আসার চান্স হলো 60% আর 30% আসার চান্স হলো কত আপনার 40%। সো আপনার টোটাল পোর্টফোলিও রিটার্ন ইজ 27%। এনি কোশ্চেন? স্যার ক্লিয়ার স্যার। সেকেন্ড বলছিল ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ ইচ সিকিউরিটি স্পেশালি সেপারেটলি এন্ড দ্য পোর্টফোলিও অ্যাজ ডিফাইন্ড অ্যাবাভ। ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ সিকিউরিটিজ এবং পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত সেটা ক্যালকুলেশন করতে বলছে। তো আসেন যদি আমরা ইচ সিকিউরিটিজ বলি এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স মানে হচ্ছে এটা হলো 25, তাহলে 30 থেকে 25 মাইনাস করেন আসবে 5, 25 থেকে আপনার 25 মাইনাস করেন আসবে 0, হ্যাঁ, আবার 20 থেকে আপনার 25 মাইনাস করেন সো আসবে হলো -5। তো এখন এটাকে আপনি প্রবাবিলিটি স্কোয়ার করেন, 5 কে স্কোয়ার করলে 25, 25 ইন্টু 0.3 সো আসবে 7.5। ঠিক একইভাবে
10 কে আপনি ইয়া করেন, স্কোয়ার করেন, 100 আসবে। 100 ইন্টু 0.4, ও সরি, এটা তো জিরো হবে, এটা জিরো হবে, ঠিক আছে, জিরো হবে। আর এখানে 20 - 25, 5 আসবে, সো এখানেও আসতেছে আপনার দুইটা মিলিয়ে আসতেছে, ভেরিয়েন্স আসতেছে 15। ঠিক একইভাবে, ঠিক একইভাবে আমাদের এখানে দেখেন, আপনার এখানে টোটাল আসতেছিল 30, 50, আপনার 50 - 30 থাকতেছিল 20, ঠিক আছে। 20 কে যদি আমরা স্কোয়ার রুট করি, তাহলে 400 আসবে, 400 × 2, ঠিক আছে। তো এখানে আসবে কত, 50। দেখেন তো ঠিক আছে কিনা ক্যালকুলেশনটা, আমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছে। জি স্যার, 0.2 করলে স্যার 80 আসে স্যার। এটি আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটি আছে। ওকে, তাহলে আমাদের ভেরিয়েন্স ওয়াই আসলো 160, আর ভেরিয়েন্স অফ এক্স আসলো 15। এখন আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেশন করব, মানে এটাকে রুট ওভার করবো। রুট ওভার করলে একটা আসছে 3.87, আর হলো 12.65। তো এখানে কোনটা ভালো কোনটা খারাপ বলেন? স্যার এক্স ভালো স্যার। এক্স ভালো, ওয়াই হচ্ছে কি খারাপ, যেহেতু এখানে রিস্ক বেশি আসতেছে। এখানে আরেকটা রিকোয়ারমেন্ট বলছিল, পোর্টফোলিও আপনার, পোর্টফোলিও আপনার স্ট্যান্ডার্ড ডিভিশন কত সেটা কিন্তু ক্যালকুলেশন করতে বলছিল, তাই না? কম্বাইন্ড রিস্ক অফ পোর্টফোলিও, মনে আছে? এটা ক্যালকুলেশন করতে বলেছিল। তাহলে এ দেখেন, এ হলো আমাদের 30 আসবে, 30 আসবে, 30 আসবে। এটার প্রবাবিলিটি ছিল 0.3, 0.3, 0.3। তিনটা সিচুয়েশন। কেন তিনটা সিচুয়েশন বলেন তো? বলেন কেন আমরা কেন একটা তিনটা করে সিচুয়েশন ক্রিয়েট করলাম বলেন? স্যার একটা তিনটা করে প্রবাবিলিটি। হ্যাঁ, একটার তিনটা করে প্রবাবিলিটি কিন্তু, হ্যাঁ। কারণ কোনটা আসে আমরা তো জানি না, তাই না? ঠিক আছে, এই কারণে আমরা একদম প্রবাবিলিটি ম্যাট্রিক্স দিয়ে, প্রবাবিলিটি ট্রি দিয়ে আমরা অঙ্কটা করব, হ্যাঁ। এই 30% আসতে পারে, হ্যাঁ। 30%, 40, না, বিষয়টা হলো এরকম, এখানে দুইটা তো, হ্যাঁ। দেখেন, এইটা হলো 30% আসার চান্স। আবার ওয়াই এর কিন্তু 20% আসতে পারে, 60% আসতে পারে, 10-এর 20% আসতে পারে। আবার ঠিক 25-এর 0.44% আসতে পারে। আবার ওয়াই এর যে কোনো একটা আসতে পারে, 50% আসতে পারে, 50 আসতে পারে, 30 আসতে পারে, 10 আসতে পারে। আবার 20 ধরেন একটা, কত, 30%। আবার এটা ওয়াই এর কিন্তু 50 আসতে পারে, 30 আসতে পারে, 10 আসতে পারে। সো একটার সাথে তিনটা রিলেশন, যে কোনো একটা আসতে পারে। এখানকার একটা, সেকেন্ডার যে কিন্তু তিনটার একটা। আবার এখানকার একটা, আবার সেকেন্ডার কিন্তু তিনটার একটা আসতে পারে। তো এটাই আমরা এখানে ক্যালকুলেশন করেছি, হ্যাঁ। সো এখানে যদি 30 আসে, এখানে 50 আসতে পারে। আবার এখানে যদি 30 আসে, এখানে 30 আসতে পারে। আবার এখানে যদি 30 আসে, এখানে 10 আসতে পারে। ঠিক একইভাবে 25-এর তিনটা, আর ওইটার প্রত্যেকটার একটা একটা, ঠিক আছে। সো আমরা দেখেন প্রবাবিলিটি 0.2, 0.6, 0.2, এটা হলো এক্স এর প্রবাবিলিটি, এটা হলো ওয়াই এর প্রবাবিলিটি, ঠিক আছে। এখন এক্স এবং ওয়াই এই দুইটাকে মাল্টিপ্লাই করে আমরা 60-40 আমরা ক্যালকুলেশন করলাম। দেখেন 60-40 কিভাবে ক্যালকুলেশন করলাম বলে? পোর্টফোলিও অফ জয়েন্ট রিটার্ন কিভাবে আসলো? 60% ইন্টু এ, এ মানে কত, 30। তাহলে এই যে 30-র এর 60% আসার চান্স কত, কত, 18। এই 18 প্লাস 40% ইন্টু সি, 40% মানে হলো সি হলো 50, 50 ইন্টু 40%, তাহলে কত আসবে, 20। সো এখানে দুইটা কম্বাইনলে আসবে কত, 38। ঠিক একইভাবে আপনার 60% অফ 30,
18 18 18, আর এখানে হলো 40% অফ 30, 12, আর 40% অফ 10 মানে 4, এ টোটাল 22। ঠিক একইভাবে ক্যালকুলেশন করে আমরা ইন্ডিভিজুয়ালি পেয়ে এলাম। জি এখন স্যার। আসেন জয়েন্ট, সরি কিছু বলছেন? নো স্যার, বুঝতে পেরেছি। সো এখন আসেন জয়েন্ট প্রবাবিলিটি। জয়েন্ট প্রবাবিলিটি বি এবং ডি এই দুটোর মাল্টিপ্লাই, 0.3 ইন্টু 0.6, 0.06, ঠিক আছে। 0.2 ইন্টু 0.3, 0.06, একেবারে 0.3 ইন্টু 0.6, 0.18। তো এইভাবে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেশন করলাম। এখন দেখেন এইখানে যে তে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, ধরেন 38 ইন্টু হলো জয়েন্ট প্রবাবিলিটি, এই দুটো মাল্টিপ্লাই করলে আমাদের টোটাল এক্সপেক্টেড বিল আসতেছে কত, 27। এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন আমাদের আসবে কত, 27। এখন আসেন এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড ডিভিশন কত। এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা জানি পোর্টফোলিও রিটার্ন অফ এক্স, 38, 30, 22, এটা কোথা থেকে আনছি? এই যে দেখেন আমরা এই যে এখান থেকে আমরা প্রত্যেকটা আনছি, 38, 30, 38, 30, 22, 20, 35, 27, 90, 32, 24 and 16, এই যে লাস্ট পর্যন্ত। আর আমাদের এক্স মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 27, তার মানে 38 মাইনাস 27 আসবে 11। হ্যাঁ, তারপরে একটা হলো 30 মাইনাস 27, 30 মাইনাস 27 3, আবার হলো 22 মাইনাস হলো 27 -5। এভাবে আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করলাম। আর প্রবাবিলিটি হলো 0.6, এই যে এখানে আমরা যেটা আগের রিকোয়ারমেন্টে করেছি। সো এটাকে প্রথমে 11কে আপনি স্কোয়ার করেন, 11 11 121, 121 ইন্টু 0.06, তো আসবে 7.26। এভাবে 3%, 3 হোল স্কোয়ার মানে 9, 9 ইন্টু 0.18, 0.8, 1.62। 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে হলো 25, 25 ইন্টু হচ্ছে 6, 6 25 150 মানে 150। তো আমাদের ভেরিয়েন্স আসলো কত, 31। এই 31 কে যদি আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন করি, তাহলে আপনার পোর্টফোলিও রিটার্ন, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন আসবে 5.6। ঠিক আছে, জি ক্লিয়ার? স্যার। জি স্যার। কোনো প্রবলেম হলে বলেন। এই অঙ্কটা করেন আপনারা, দেখি কে করতে পারেন, তারপর আমি করে দিচ্ছি। আপনারা করেন, এটা আমি বলবো না কিছু। কেন হয়েছে? আরে কস্ট অফ ক্যাপিটাল কে ইকুয়াল টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু হচ্ছে কি, বেটা। সো এখানে দেখেন, সো কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 21.4%, 21.4%, ঠিক আছে, কস্ট অফ ক্যাপিটাল 21.4%। এখন সেকেন্ড বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এখানে দেখেন একটা কথা বলছে, মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলছে কেন। এখানে দেখেন আমিন লিমিটেড ইজ অল ইকুইটি কোম্পানি উইথ বেটা হলো 0.8, মানে পয়েন্ট হলো বেটা ভ্যালু, ইটস অ্যাপ্রেজিং অফ 1 ইয়ার প্রজেক্ট হুইচ রিকোয়ার্স অ্যান আউটলে অফ নাও টাকা 1 মিলিয়ন। এবং এটা 1 ইয়ারের একটা প্রজেক্ট আছে যেটা নিতে গেলে এখন 1 মিলিয়ন টাকা তার লাগবে, এবং 1 বছরের মধ্যে এটা টাকা জেনারেট করবে হচ্ছে কত, 1.3 মিলিয়ন। 1.3 মিলিয়ন হচ্ছে কি এক্সপেক্টেড ভ্যালু। হ্যাঁ, 1 এর এক্সপেক্টেড ভ্যালু 1.3, দ্য প্রজেক্ট বেটা অফ 1.30। আর এ হলো এত, আর এম হলো এত। হোয়াট ইজ দ্য মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন? তাহলে আমাদের যে এখন নতুন যে বেটা আসছে, এই বেটা দিয়ে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে প্রজেক্টের রিটার্ন কত আসবে সেটাই কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। তার মানে এখানে বেটার মানটা শুধু চেঞ্জ হয়ে, আগে ছিল 0.8, 0.8 কে আমরা দিব এখন 1.3। সো এখানে আসবে আপনার 24.4%, 25.4%। এটাই হচ্ছে কি আপনার প্রজেক্টের রিকোয়ার্ড রিটার্ন। এখন বলেছিল লাস্টে ওয়েদার দ্য প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। এখন দেখেন আমরা প্রজেক্টটাকে আদৌ অ্যাকসেপ্ট করব কি না, না রিজেক্ট করব। আমাদের প্রজেক্টের রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে এত, আর আমাদের এক্সপেক্টেড রিটার্ন কত সেটা আমরা এখন ক্যালকুলেশন করলেই হবে। দেখেন আমরা ইনভেস্টমেন্ট করব 1 মিলিয়ন, আর 1 বছর পর আমরা টাকা পাবো হচ্ছে কত, 1.3 মিলিয়ন। তার মানে আমাদের এখানে এডিশনাল টাকা আসতেছে কত, 0.3 মিলিয়ন।
আর আমরা যদি 1 মিলিয়ন দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রিটার্ন আসতেছে কত? 30%। এখন 30% হচ্ছে কি আমাদের রিটার্ন। এখন দেখেন, এখন দেখেন আমরা আরেকটা ভাবে করতে পারি। আরেকটা ভাবে কিভাবে করতে পারি? আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 মিলিয়ন, এটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। আর আমাদের রিটার্ন হচ্ছে 1.3 মিলিয়ন। 1.3 মিলিয়নকে আমরা ডিসকাউন্টিং করতে পারি। ডিসকাউন্টিং করবো কোনটা দিয়ে? এই যে প্রজেক্টের রিকোয়ার্ড রিটার্ন যেটা, এটা 1.254 দিয়ে ভাগ করলে আমরা যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড, আর যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে প্রজেক্ট ইজ রিজেক্টেড। সো ওই বেসিসে ক্যালকুলেশন করে দেখেন, এখানে আমাদের প্রজেক্টের ভ্যালু আপনার পজিটিভ আসছে 36.8683। সো এখানে যেহেতু পজিটিভ আসছে, সো সো প্রজেক্টটা কি? অ্যাকসেপ্টেড। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার সবাই স্যার ডিসকাউন্টিং ফ্যাক্টরি এখানে একটু ক্লিয়ার না স্যার। না, ডিসকাউন্টিং ফ্যাক্টরটা তো খুব সহজ। আমরা দেখেন আজকে ইনভেস্টমেন্ট করব 1 কোটি টাকা, 1 মিলিয়ন টাকা। 1 বছর পরে পাবো কত? 1.3 মিলিয়ন। তাহলে 1.3 মিলিয়ন হলো এক্সপেক্টেড ভ্যালু, হলো 1 বছর পর। এটাকে আজকের ভ্যালুতে নিয়ে আসলাম ডিসকাউন্টিং করে। যদি 1 মিলিয়ন থেকে আপনার বড় হয় তাহলে প্রজেক্ট অ্যাকসেপ্টেড, আর যদি ছোট হয় তাহলে প্রজেক্ট রিজেক্টেড। সো আমরা দেখলাম কি এত পজিটিভ আসছে, তার মানে প্রজেক্ট অ্যাকসেপ্টেড, এনপিভি আসছে। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তারপরে আসেন এক্সাম্পল 4, প্রজেক্ট কস্টিং। এটা আপনারা বাসায় করবেন, হ্যাঁ, আপনাদের বইয়ে আছে এই অঙ্কটা। প্রজেক্ট কস্টিং টাকা 20,000 is expected for last 4 years. Annual sales and related costs are shown below. সেলস 50 ইউনিট, আপনার 21,500। ডাইরেক্ট মেটেরিয়াল হলো 4,000, ডাইরেক্ট লেবার হলো 3,000, আর ডাইরেক্ট ফ্যাক্টরি ওভারহেড এখানে ভেরিয়েবল দেওয়া আছে 1,500। হ্যাঁ, আর টোটালি হচ্ছে আপনার 8,500। আর কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 13,000, আর ফিক্সড কস্ট হচ্ছে আপনার 5,000। এর টোটাল অ্যানুয়াল প্রফিট হচ্ছে 8,000। Calculate the project's NPV. Prepare a statement showing how sensitivity of the above is to errors of estimation in each component of your calculation in above, namely annual sales volume, unit selling price, direct material cost, direct labor cost, variable overhead, annual fixed cost, initial outlay, project life, cost of capital. এই অঙ্কটা আপনাদের ম্যানুয়াল থেকে দেওয়া, এটা ডাইরেক্ট। সো আপনারা ম্যানুয়াল থেকে আপনারা এই অঙ্কটা করে নেবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার।